ফ্রেন্ডস, আমরা শুরু করতেছি ওয়ান শট এমসিকিউর আরেকটা নতুন ক্লাস। আজকে আমরা শেষ করব শ্বসন ও শ্বাসক্রিয়া। সবাই ক্লাসটাতে জয়েন করে ফেলো। আজকে আমরা এমন কিছু শিখবো যেরকম যে এভাবেও যে সলভ করা যায় এই ব্যাপারটাই অনেকেই জানে না। সো জয়েন করে ফেলো। হ্যাঁ, আমরা খুব দ্রুত ক্লাসটা শুরু করব। একটুখানি ওয়েট করি, কয়েকজন জয়েন হলেই আমরা ক্লাসটা শুরু করে দিব, তারপর সবাই আস্তে আস্তে জয়েন হোক। ঠিক আছে? আচ্ছা, সবাই একটু ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও। একটু ওয়েট করো, আমরা শুরু করতেছি। আচ্ছা, একটু দেখি। আচ্ছা, যারা জয়েন করছো একটু ফ্রেন্ডদেরকে মেনশন করো। আমরা শুরু করতেছি এখনই। হ্যাঁ, একটু সময় দাও আমাকে। আচ্ছা, ভয়েস কি ঠিক আছে? একটু আমাকে জানাও ভয়েস ঠিক আছে কিনা। আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ, আজকে আমরা পড়বো শ্বসন ও শ্বাসক্রিয়া। শ্বসন ও শ্বাসক্রিয়া এই অধ্যায়টার নাম শুনলেই আমাদের চোখের সামনে কি ভেসে উঠে বলো তো? একটা ফুসফুসের চেহারা ভেসে উঠে। ফুসফুস। আচ্ছা, এই ফুসফুস দিয়ে আমরা শ্বাস নেই। ওকে, ওয়ালাইকুম আসসালাম শামসুন নাহার। আচ্ছা দেখো, তুই পড়াশোনায় বিতৃষ্ণা হবে না কেন তোর? আচ্ছা, শ্বসন ও শ্বাসক্রিয়াতে আমরা যদি চলে আসি। কার আইটেম? আমাদের আইটেম রে, আমাদের আইটেম নাই যা। আচ্ছা, আচ্ছা আমরা প্রথম কোয়েশ্চেনটা শুরু করি। বাম ফুসফুস কয় খণ্ডে বিভক্ত? প্রথম কোয়েশ্চেন, বাম ফুসফুস কয় খণ্ডে বিভক্ত? আসো আমরা ফুসফুসের চেহারা দেখব। এই যে দেখো ভাইয়া, শ্বসন ও শ্বাসক্রিয়া এই অধ্যায়ে যদি আমরা ফুসফুসের চেহারাটা দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে এই হচ্ছে আমাদের ফুসফুস, এবং এই ফুসফুসের মধ্যে খেয়াল করো, এইটা হচ্ছে বাম এবং এইটা হচ্ছে ডান। এখন আমরা ড্রয়িংটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করব। দেখো, এই ফুসফুসের মধ্যে একটা খণ্ড, দেখো ভাইয়া, এই যে আমাদের ডান ফুসফুস একটা, দুইটা, তিনটা খণ্ডে বিভক্ত। আর এই বাম ফুসফুসটা কয় খণ্ডে বিভক্ত? বাম ফুসফুস দুই খণ্ডে বিভক্ত। দেখো, বাম ফুসফুসটা এই যে এরকম ভাবে দুই খণ্ডে বিভক্ত। এক, দুই, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে বাম ফুসফুস দুই খণ্ডে বিভক্ত। ওকে, তাহলে এখানে বাম ফুসফুস কয় খণ্ডে বিভক্ত ভাইয়া? কি পাইলাম? দুই খণ্ডে বিভক্ত। ওকে, আচ্ছা, আমরা যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার করব মেন বই থেকে দেখে, যে মেন বইয়ে ঠিক কোথায় আছে অ্যান্সারটা এবং কিভাবে লেখা আছে। পরের কোয়েশ্চেনে আসো, ডান ফুসফুস কয় খণ্ডে বিভক্ত?
ডান ফুসফুস কয় খণ্ডে বিভক্ত? আমরা যদি এই জায়গায় খেয়াল করি, এই যে ডান ফুসফুস কয় খণ্ডে বিভক্ত ছিল ভাইয়া? 1 2 3, 3 খণ্ডে বিভক্ত। তাহলে সঠিক অ্যান্সার কি? 3 খণ্ডে বিভক্ত। আমাদের ক্লাসে উপস্থিত আছে আফরিদ দেওয়ান, নুসরাত জাহান, রেশমা আক্তার, নাজমিন, শামসুন নাহার, শাকিল, এই তো অনেকেই ক্লাস করতেছো। তোমরা কে কোন জেলা থেকে ক্লাস করতেছো একটু কমেন্টে জানাও, হ্যাঁ? আচ্ছা, আসো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। এইবার বলেছে ডান ফুসফুস কতটি লোবিউলে বিভক্ত? খেয়াল করো, লোবিউলে বিভক্ত কি চাইছে? লোবিউল। এর আগে কি ছিল? আগের কোয়েশ্চেনে কি ছিল? যে ডান ফুসফুস কয় খণ্ডে বিভক্ত? আগে চেয়েছিল খণ্ড। এই খণ্ডকে আমরা বলতেছি লোব। খণ্ডকে কি বলবো? লোব। খণ্ডকে বলা হয় লোব। আর লোবিউলকে কি বলে? খণ্ডকে যদি আরো খণ্ড করা হয় তখন তাকে বলে লোবিউল। তাহলে লোব আর লোবিউলের মধ্যে আমরা কি পার্থক্য পেয়েছি, বুঝেছি? শোনো, এই যে ডান ফুসফুস যে 3 খণ্ডে বিভক্ত ছিল, এই খণ্ডগুলোকে আমরা বলতেছি লোব। আর এই লোবগুলাকে যদি আরো ভাগ করা হয় তখন এই ছোট ছোট খণ্ডগুলোকে বলা হবে লোবিউল। তাহলে আমাদের পরবর্তী কোয়েশ্চেনে চলে আসি, যে ডান ফুসফুস দেখো 3টা খণ্ডে বিভক্ত বা 3টা লোবে বিভক্ত, এবং এইগুলাকে পরবর্তীতে আরো খণ্ডে খণ্ডে ভাগ করা হয়েছে। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো যে ডান ফুসফুস 10টা লোবিউলে বিভক্ত এবং বাম ফুসফুস 8টা লোবিউলে বিভক্ত। ক্লিয়ার? প্রিয়াঙ্কা আপু দেখো, ডান ফুসফুস 10টা লোবিউলে বিভক্ত এবং বাম ফুসফুস 8টা লোবিউলে বিভক্ত। ঠিক আছে, এটা এখানে লেখা আছে কিনা দেখি। এই যে দেখো, এখানে ডিরেক্ট লেখা আছে যে ডান ফুসফুস 10টি লোবিউলে এবং বাম ফুসফুস 8টি সেগমেন্টে বিভক্ত। এই সেগমেন্ট বা লোবিউল একই জিনিস, বুঝেছো? এই লোবিউল বা সেগমেন্ট একই জিনিস, আর লোব বা খণ্ড একই জিনিস। ঠিক আছে, মিষ্টি মিষ্টি, ওকে। দেখো, তাহলে আমরা কি পাইলাম আরেকবার রিকল করি। বাম ফুসফুস 2 খণ্ডে বিভক্ত, ডান ফুসফুস 3 খণ্ডে বিভক্ত। ডান ফুসফুস 10টা লোবিউলে বিভক্ত, আর আমাদের বাম ফুসফুস কয়টা লোবিউলে বিভক্ত বলো তো? 8টা লোবিউলে বিভক্ত। ওকে, এখন আমরা যদি নেক্সট কোয়েশ্চেনে চলে যাই, নিচের কোনটিকে কোয়ানি বলে? আমাদের জানতে হবে কোয়ানি কি। অপশন কি? ভেস্টিবিউল, নাসা গহ্বর, নাসা গলবিল, পশ্চাৎ নাসারন্ধ্র। এগুলোর মধ্যে কোনটা সঠিক অ্যান্সার? কোয়ানি কি? আসো আমরা মেন বইতে দেখি কোয়ানি কি। আমরা যদি খেয়াল করি যে এই মানুষটার এইটা হচ্ছে নাক, নাকের ছিদ্র, হ্যাঁ, এইটা হচ্ছে নাকের ছিদ্র, এবং এইটা নাকের সামনের দিকে ছিদ্র, এবং এইটা নাকের পিছনের দিকে ছিদ্র। বোঝা যাচ্ছে? দেখো, এইটা হচ্ছে নাকের সামনের দিকে ছিদ্র, এইটা হচ্ছে নাকের পিছনের দিকে ছিদ্র, এবং এই পুরা অংশটা হচ্ছে নাক। ভাইয়া দেখো, মজার ব্যাপারটা খেয়াল করো যে এটা নাকের সামনের অংশ, এটা নাকের পিছনের অংশ, এই পুরা অংশটাকে বলা হচ্ছে নাক। তাহলে আমরা একটু সুন্দর করে বলতে পারি যে এই ছিদ্র বা রন্ধ্র, ছিদ্রকে বলে রন্ধ্র। সম্মুখ মানে সামনের দিকের নাসারন্ধ্র, আর এটা হচ্ছে পিছনের দিকের নাসারন্ধ্র। আমরা যদি একটু সুন্দর করে বলি যে এটা সম্মুখ নাসারন্ধ্র, আর এইটা হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র। নাসারন্ধ্র মানে নাকের ছিদ্র, রন্ধ্র মানে ছিদ্র, হ্যাঁ, এই রন্ধ্র কথাটার মানেই হচ্ছে ছিদ্র। আর এই পুরা অংশটাকে বলা হচ্ছে নাসা গহ্বর। কি বলা হচ্ছে ভাইয়া বলো? নাসা গহ্বর। নাসা গহ্বর, গহ্বর মানে ফাঁকা জায়গা। এই পুরা একটা ফাঁকা জায়গা না, দেখো, এটা হচ্ছে নাসা গহ্বর। তো এইখানে লেখা আছে পশ্চাৎ নাসারন্ধ্রের আরেকটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে কোয়ানা বা কোয়ানি। পশ্চাৎ নাসারন্ধ্রের আরেক নাম হচ্ছে কোয়ানা। কি পাইলাম ভাইয়া?
পশ্চাৎ নাসারন্ধ্রের আরেক নাম হচ্ছে কোয়ানা। তাহলে আসো আমরা এটা অ্যান্সার করি। নিচের কোনটিকে কোয়ানি বলে? কোয়ানি বা কোয়ানা কি? পশ্চাৎ নাসারন্ধ্র বা পিছনের দিকের নাসারন্ধ্র। ওকে, আচ্ছা, পরের কোয়েশ্চেন দেখো, নিচের কোনটিতে স্বর সৃষ্টিকারী ভোকাল কর্ড বা স্বররজ্জু থাকে? স্বর সৃষ্টিকারী ভোকাল কর্ড বা স্বররজ্জু থাকে। বেশ কয়েকজন নতুন স্টুডেন্ট আসছে, ফৌজিয়া আফরিন, রাব্বি আচার্য, জুবাইর হোসেন কাইয়ুম, শরীফুল ইসলাম, নুরুন নাহার, ভাইয়া দেখো, শিল প্রিয়াঙ্কা, মিসরাত জাহান মেহেক, দেখো নিচের কোনটিতে স্বর সৃষ্টিকারী ভোকাল কর্ড আছে? এই স্বর কথাটার মানে কি জানো? এই স্বর মানে হচ্ছে সাউন্ড, গলার স্বর মানে গলার সাউন্ড। হ্যাঁ, আচ্ছা, এখন স্বর তৈরি করবে কি? ভেস্টিবিউল, স্বরযন্ত্র, শ্বাসনালী নাকি বায়ুনালী? এটা আমরা দেখেই বুঝতে পারতেছি যে স্বর তৈরি করবে স্বরযন্ত্র, ঠিক না বলো? এটা তো আমরা বেসিক থেকেই বলে দিতে পারি যে স্বর তৈরি করবে স্বরযন্ত্র। আচ্ছা, ইফতেখার আহমেদ রিফাত, ভাইয়া দেখো যে স্বর সৃষ্টিকারী ভোকাল কর্ড বা স্বররজ্জু থাকে স্বরযন্ত্রে। এই যে দেখো, স্বরযন্ত্র বা ল্যারিংস, স্বরযন্ত্র বা ল্যারিংস। আমরা যদি ছবিতে দেখি যে ল্যারিংস কি, তাহলে আমরা খেয়াল করলে দেখব যে আমাদের গলায় ছেলেদের দিকে এখানে উঁচু একটা অংশ থাকে। জান্নাতুল জেমি, আমাদের গলার দিকে একটা এই যে ত্রিকোণাকার উঁচু অংশ থাকে, যেটাকে বলে স্বরযন্ত্র। যদি আমি তোমাদেরকে আরেকটু প্রমিনেন্ট ভাবে দেখাইতে চাই, আসো তোমাদের দেখাই যে স্বরযন্ত্রটা দেখতে কেমন হয়। এই যে এই ছবিটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, একটু ওয়েট করো, আমি এটা সেভ করে নেই। দেখো, আমরা পড়াশোনা করব ভিজুয়ালাইজ করে, যা পড়বো তা সম্পর্কে আমাদের কমপ্লিট একটা ধারণা থাকতে হবে, বুঝছো? তাহলে পড়াশোনা তোমার কাছে সহজ মনে হবে। তাছাড়া শুধু যদি তুমি মুখস্থ করতে যাও, অনেক কঠিন মনে হবে। ওকে, এই জন্য আমরা পড়বো সুন্দর করে। এই যে এই জায়গাটাতে খেয়াল করো ভাইয়া, এই যে মানুষের গলায়, ছেলেদের গলায় এরকম একটা উঁচু অংশ থাকে। ছেলেদের গলায় এরকম একটা উঁচু অংশ থাকে না, বলো? হ্যাঁ, এই উঁচু অংশটাকেই বলা হচ্ছে ল্যারিংস বা স্বরযন্ত্র। স্বরযন্ত্র কেন স্বরযন্ত্র? কারণ এখান থেকে কি তৈরি হয় বলো? স্বর তৈরি হয়। এই জন্য ল্যারিংসের আরেক নাম হচ্ছে ভয়েস বক্স, কারণ এখান থেকে ভয়েস তৈরি হয়। ভয়েস বক্স বা আমরা বলতে পারি সাউন্ড বক্স, বুঝছো? সো এটাকে আমরা বলবো ভয়েস বক্স বা সাউন্ড বক্স। এখন সাউন্ড তৈরি হয়, আমরা জানি কম্পনের ফলে শব্দ তৈরি হয়। এখন কম্পন তৈরি করতে গেলে কাপাকাপি করা লাগবে। এই যে গিটারের মধ্যে অনেকগুলা তার থাকে না, বলো? হ্যাঁ, এই তারগুলা নাড়াচাড়া করলে তখন সাউন্ড তৈরি হয়। তো এরকম আমাদের গলাতেও গিটারের মতো কিছু কর্ড থাকে, এগুলোকে বলে ভোকাল কর্ড। কি বলে? ভোকাল কর্ড বা স্বররজ্জু। স্বররজ্জু কয়টা থাকে? 6টা থাকে, এটা মনে রাখবা। স্বররজ্জু কয়টা থাকে ভাইয়া? 6টা থাকে। হ্যাঁ, আচ্ছা, আমাদের কোয়েশ্চেনটা যেন কি ছিল? কোয়েশ্চেন ছিল ভোকাল কর্ড বা স্বররজ্জু থাকে কোনটায়? স্বরযন্ত্রে। এটা তো আমরা দেখে বুঝতেছি, স্বর তৈরি করবে স্বরযন্ত্র। স্বরযন্ত্র কেমন আমরা জানলাম। পরের কোয়েশ্চেন, ফুসফুস নিম্নের কোনটি দ্বারা আবৃত থাকে? এই যে আমাদের ফুসফুস, তো এই ফুসফুস একটা আবরণ দ্বারা আবৃত থাকে। ফুসফুস যেই আবরণ দ্বারা আবৃত থাকে তাকে বলা হয় প্লুরা। কি বলে ভাইয়া? ফুসফুস যে আবরণ দ্বারা আবৃত থাকে তাকে কি বলে? প্লুরা বলে, মনে থাকবে। ফুসফুস আবৃতকারী পর্দার নাম হচ্ছে প্লুরা। আরেকটা জিনিস আমরা মনে রাখবো যে ধরো এটা আমাদের হৃৎপিণ্ড, হ্যাঁ,
এটা হার্ট শেপ একটা হৃৎপিণ্ড। তো এই হৃৎপিণ্ডর চারিদিকেও এরকম আবরণ থাকে, এটাকে বলা হয় পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের আবরণীকে বলা হয় পেরিকার্ডিয়াম, কারণ এই কার্ডিয়া কথাটার মানে হচ্ছে হৃৎপিণ্ড। দেখো, এই কার্ডিয়া কথাটার মানে হচ্ছে হৃৎপিণ্ড, আর পেরি মানে পর্দা, কাজেই হৃৎপিণ্ডের পর্দাকে বলবো পেরিকার্ডিয়াম, মনে থাকবে। আর ফুসফুসের পর্দাকে আমরা বলবো প্লুরা, এটা মনে রাখবো, প্লুরা হবে। হ্যাঁ, এখানে লটা টাইপিং মিস্টেক হয়েছে। পেরি মানে পর্দা, কার্ডিয়াম কার্ডিও মানে পর্দা হয়, চারিদিকে পর্দা। পেরি মানে পর্দা, পর্দা হয় চারপাশে হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখো, নিচের কোনটি শ্বসনতন্ত্রের অংশ নয়? নিচের কোনটি শ্বসনতন্ত্রের অংশ নয়? শ্বসনতন্ত্র কাকে বলে? এই যে ফুসফুসের এই ব্যাপারগুলোকে বলে শ্বসনতন্ত্র। হ্যাঁ, যেটা দিয়ে আমরা শ্বাস নেই ওটাকেই বলতেছে শ্বসনতন্ত্র। এখন আমাদের এখানে বলেছে যে শ্বসনতন্ত্রের অংশ নয় কোনটি, এখানে কিছু অপশন দিয়ে দিছে যে ট্রাকিয়া, স্বরযন্ত্র, ফুসফুস নাকি ইসোফেগাস। আচ্ছা, তোমরা যারা ক্লাস করতেছো কে কোন ব্যাচ একটু কমেন্ট করো তো। মিষ্টি আপু, সঞ্চিতা, ফারদিন, তুলি, তোমরা এইচএসসি কত ব্যাচ একটু কমেন্টে জানাও। হ্যাঁ, আচ্ছা। মুজাহিদ, দেখো, শ্বসনতন্ত্রের অংশ নয় কোনটি, ট্রাকিয়া, স্বরযন্ত্র, ফুসফুস নাকি ইসোফেগাস। এই জিনিসটার অ্যান্সার জানার জন্য আমাদের এইখানে যাইতে হবে, এবং এখানে দেখো লেখা আছে যে মানুষের শ্বসনতন্ত্রের কিছু অংশের নাম লেখা আছে, সম্মুখ নাসারন্ধ্র, ভেস্টিবিউল, পশ্চাৎ নাসারন্ধ্র, নাসাগহ্বর, ট্রাকিয়া, ব্রঙ্কিওল, এই যে এগুলো আছে। তো আমরা যদি নামগুলোর দিকে খেয়াল করি তাহলে আমরা দেখবো যে ট্রাকিয়া আছে, স্বরযন্ত্র আছে, ফুসফুস আছে, ইসোফেগাস নাই। কারণ ইসোফেগাসের বাংলা অর্থ হচ্ছে খাদ্যনালী। ইসোফেগাসের বাংলা অর্থ হচ্ছে খাদ্যনালী। হ্যাঁ, তাহলে ইসোফেগাসের বাংলা অর্থ যদি খাদ্যনালী হয়, খাদ্যনালী হচ্ছে পৌষ্টিকতন্ত্রের অংশ। খাদ্যনালী কিসের অংশ ভাইয়া? খাদ্য খাইতে গেলে পুষ্টি, খাবার থেকে তো আমরা পুষ্টি পাই, ঠিক না? হজম করতে হয়, এই জন্য এটাকে বলা হয় পৌষ্টিকতন্ত্র। তাহলে খেয়াল করো, ইসোফেগাস, ইসোফেগাস বা ইসোফেগাস বা খাদ্যনালী হচ্ছে পৌষ্টিকতন্ত্রের অংশ, এটা শ্বসনতন্ত্রের অংশ নয়। ওকে, আচ্ছা, তাহলে ট্রাকিয়া, স্বরযন্ত্র, ফুসফুস এই তিনটা সঠিক অ্যান্সার, ইসোফেগাস ভুল অ্যান্সার, এটা হবে না। হ্যাঁ, আচ্ছা। এইবার বলেছে ট্রাকিয়া কতটুক লম্বা। তোমরা কি জানো ট্রাকিয়া কি? আগে আমাদের জানতে হবে ট্রাকিয়া কি, তারপর আমাদের জানতে হবে ট্রাকিয়া কতটুক লম্বা। এই যে আমাদের ফুসফুস দেখতে পাচ্ছি না, এই ফুসফুসের মধ্যে দেখো যে এই যে একটা ডান ফুসফুস, এই হচ্ছে বাম ফুসফুস, আর উপর থেকে নেমে আসছে এইরকম একটা নল, এই নলের মতো অংশটাকে আমরা বলতেছি ট্রাকিয়া। কি বলতেছি ভাইয়া? ট্রাকিয়া। তাহলে আমি যদি আরেকটু সুন্দর করে বলি, যে এইটুকু অংশ হচ্ছে ট্রাকিয়া। ওকে, এইটুকু অংশ হচ্ছে ট্রাকিয়া, ট্রাকিয়ার উপরে স্বরযন্ত্র থাকে। ঠিক আছে, মিষ্টি মিষ্টি বলছে 8-এর ডি, ভেরি গুড। হ্যাঁ, 8-এর ডি হবে, শ্বসনতন্ত্রের অংশ নয় ইসোফেগাস, ভেরি গুড। তাহলে ট্রাকিয়া কি আমরা শিখেছি। আসো এখানে কি লেখা আছে বইতে আমরা দেখি ট্রাকিয়া নিয়ে। এই যে শ্বাসনালী বা ট্রাকিয়া, ট্রাকিয়ার নরমালি 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা। ট্রাকিয়া সাধারণত 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা, এটা পরীক্ষা আসে, কাজে এটা মনে রাখবা। তাহলে আসো এখানে আমরা দেখি, এই কোয়েশ্চেনটা একটু ভুলভাবে দেওয়া।
ধরো এই অপশনটা আমরা 5 দিয়ে দিলাম, হ্যাঁ, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে 12। মানে 10 থাকলেও সঠিক অ্যান্সার হবে, 11 থাকলেও সঠিক অ্যান্সার হবে, 12 থাকলেও সঠিক অ্যান্সার হবে। 10 থেকে 12। ওকে। ট্রাকিয়া সাধারণত 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা। মনে থাকবে? নাফিসা তাজনিন, মনিকা সালোয়া, নাহিন রিশাদ, রাজ শাহাদীপ। ভেরি গুড, এই তো অনেকেই ক্লাস করতেছো দেখো। যারা ক্লাস দেখতেছো তারা একটু কমেন্টে জানাও যে তোমরা এইচএসসি কত ব্যাচ, 26 ব্যাচ নাকি 27 ব্যাচ নাকি ক্লাস 9-10, একটু জানাও, হ্যাঁ। আচ্ছা, তোমরা কমেন্ট করলে আমার ক্লাস করানোর আগ্রহ বাড়ে। আচ্ছা, তাহলে ট্রাকিয়া কতটুকু লম্বা পাইলাম? 10 থেকে 12 সেন্টিমিটার। এখানে অপশনে 12 আছে, সঠিক অ্যান্সার 12। পরের কোশ্চেনে যদি আমরা যাই, অ্যাডামস আপেল কোথায় পাওয়া যায়? আসো আমরা এই রিলেটেড জিনিসটা পড়ি। কোয়ানি মানে পশ্চাৎ নাসারন্ধ্র, এটা হবে না। নাসাগোলবিল, ষড়যন্ত্র, শ্বাসনালী। তো আমাদের জানতে হবে অ্যাডামস আপেল জিনিসটা কি। 9-এর বি। ভেরি গুড মিষ্টি, হ্যাঁ 9-এর বি। মিষ্টির কমেন্ট ঠিক আছে। অ্যাডামস আপেল বা আদমস আপেল কোথায় পাওয়া যায়? শোনো, একটু আগে আমরা দেখলাম না, মিষ্টি হচ্ছে এইচএসসি 26। ওকে, আর কে কোন ব্যাচ একটু জানাও। আচ্ছা, এই যে দেখো, এইখানে আমরা দেখছিলাম যে এই দিকে মানুষ পুরুষের একটু গলাটা একটু দেখো, তোমরা হাত দিলেই টের পাবা যে ছেলেদের গলাটা এখানে একটু বেশি বাঁকা থাকে, প্রমিনেন্ট থাকে, বোঝা যায়। এইটাকে বলে ল্যারিংস। এইটারই নাম হচ্ছে অ্যাডামস অ্যাপেল। এখানে কি লেখা আছে আসো আমরা দেখি। এই যে এইটারই নাম হচ্ছে অ্যাডামস আপেল। এটাকে বলা হয় অ্যাডামস আপেল। এই যে মিস্টার ষড়যন্ত্র, এটারই নাম হচ্ছে অ্যাডামস আপেল। এইটার মধ্যেই স্বররজ্জু বা ভোকাল কর্ড থাকে। এটার মধ্যেই আবার থাইরয়েড থাকে। থাইরয়েড, ওই থাইরয়েডের কারণে গলগণ্ড হয় না, ওই থাইরয়েড গ্রন্থিগুলোও এদিকেই থাকে, হ্যাঁ। আচ্ছা, তাহলে অ্যাডামস আপেল কোথায় পাওয়া যায়? স্বরযন্ত্রে। শেষ। পরের কোয়েশ্চেন, ট্রাকিয়া কি দ্বারা গঠিত? অস্থি নাকি তরুণাস্থি? অস্থি মানে হচ্ছে শক্ত হাড্ডি। অস্থি মানে কি ভাইয়া? অস্থি মানে শক্ত হাড্ডি, আর তরুণাস্থি মানে নরম হাড্ডি। অস্থি মানে শক্ত হাড্ডি, তরুণাস্থি মানে নরম হাড্ডি। আর শিরা ধমনী দিয়ে কি যায়? শিরা দিয়ে রক্ত যায়, ধমনী দিয়েও রক্ত যায়, বুঝছো? শিরা ধমনী দিয়ে রক্ত যায়। তাহলে আমরা বুঝলাম যে ট্রাকিয়া দিয়ে তো কি যায় বলো তো, ট্রাকিয়া দিয়ে কি যায়? ট্রাকিয়া দিয়ে বাতাস যায়, বায়ু যায়, অক্সিজেন যায়, কার্বন ডাই অক্সাইড যায়, ঠিক না? তাহলে রক্তের ব্যাপারটা এখানে হবে না, শিরা ধমনী হবে না। তাহলে ট্রাকিয়া কি দিয়ে গঠিত? হয় অস্থি অথবা তরুণাস্থি, দুইটার মধ্যে একটা হবে। 11-র বি। মিষ্টি বলেছে 11-র বি, তরুণাস্থি। শোনো, ট্রাকিয়া। ভেরি গুড, ভালো বলছো। আমরা যদি এই গলায়তে তোমরা যদি হাত দাও, এই গলার দিকে তোমরা যদি আঙ্গুল দিয়ে টাচ করো, তাহলে দেখবা যে এটা বেশ নরম। মানে এটা অতটা মাংসের মতো নরম না, কিন্তু হাড্ডির মতো। হাড্ডি একটা কিছু আছে, কিন্তু নরম হাড্ডি, তোমরা দেখলেই বুঝবা। কাজে এটা হচ্ছে তরুণাস্থি। ঠিক আছে। এবার বলেছে শ্বসনতন্ত্রের কোন অংশে এপিগ্লোটিস থাকে? শ্বসনতন্ত্রের কোন অংশে এপিগ্লোটিস থাকে? দেখো, এই স্বরযন্ত্রের মধ্যেই কিন্তু এপিগ্লোটিস থাকে, হ্যাঁ। এপিগ্লোটিস কোথায় থাকে দেখো, এই স্বরযন্ত্রের মধ্যেই এপিগ্লোটিস থাকে। তোমরা কি এপিগ্লোটিস চিনো? না চিনলে আমি চিনাই দিচ্ছি, সমস্যা নাই। আসো আমরা দেখি এপিগ্লোটিস। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের যে এপিগ্লোটিস কি।
আমরা যা শিখবো একদম সুন্দর করে শিখবো, ঠিক আছে? এই যে দেখো, মুখ হা করলে আমরা এইরকম একটা অংশ দেখতে পাবো। মুখ হা করলে একদম যদি ভিতরের দিকে আমরা খেয়াল করি, এইরকম একটা অংশ পাবো, আবার ভিতরের দিকে এরকম একটা অংশ পাবো। এই অংশটাকে বলা হয়, এই অংশটাকে বলা হয় নরম তালু। আর এই অংশটাকে বলা হয়, এই অংশটাকে বলা হয় এপিগ্লোটিস বা আলজিহ্বা। বুঝেছো? এটাকে বলা হয় নরম তালু, আর এই অংশটাকে বলা হয় এপিগ্লোটিস বা আলজিহ্বা। নরম তালুকে আমরা বলতে পারি সফট প্লেট। তো এইটা দিয়ে এর পিছনে থাকে হচ্ছে ওই যে ষড়যন্ত্র, বুঝছো? এই যে ফুসফুস। তো এখানে ষড়যন্ত্রটা এপিগ্লোটিস দিয়ে ঢাকা থাকে, বুঝছো? যদি কোনো কারণে এই দুইটাই ঢাকনি হিসেবে কাজ করে, যাতে করে সেগুলাতে খাবার না যায়। তো যদি এগুলা ভেদ করে কখনো খাবার নাকে চলে যায় বা হচ্ছে তোমার ষড়যন্ত্রে চলে যায়, তখন আমরা হাঁচি দেই, বুঝছো? খাবার খাওয়ার সময় অনেক সময় হাঁচি দেই না? কেন দেই? কারণ এই পর্দাগুলা কাজ করতে না পারলে খাবার ঢুকে যায়, বুঝছো? শ্বাসনালীতে, মানে যে এগুলাতে বাতাস যাওয়ার কথা সেগুলাতে খাবার চলে যায়, এই জন্য আমরা তখন হাঁচি দেই। এবার বলেছে, শ্বসনতন্ত্রের কোন অংশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বিনিময় হয়? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা অনেকবার পরীক্ষা আসছিল। এইচএসসি পরীক্ষা আসছে, এটা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষাতেও আসছে, ইভেন তোমার ভার্সিটি এক্সামেও আসছে। এটা এত ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। শ্বসনতন্ত্রের কোন অংশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বিনিময় হয়? ট্রাকিয়া, ট্রাকিওল, ব্রোঙ্কাস, অ্যালভিওলাস। এটা হুবহু বইতে দেখো কিভাবে লেখা আছে। অ্যালভিওলাস, অ্যালভিওলাসে গ্যাস এক্সচেঞ্জ হয়। কি গ্যাস এক্সচেঞ্জ হয় সেটা অবশ্য লেখে নাই, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ হয়। অ্যালভিওলাস কি জানো? এই যে এই আমাদের ফুসফুস না, এই ফুসফুসের মধ্যে দেখো এখানে বিভিন্ন গোল 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 ছোট ছোট অংশ থাকে। এই যে এরকম গোল 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 ছোট ছোট অংশ থাকে, এই অংশগুলোকে বলা হচ্ছে অ্যালভিওলাস। এই অ্যালভিওলাসের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বিনিময় হয়। এই কোয়েশ্চেনটা সরাসরি বইতে হুবহু লাইন তুলে দেওয়া নাই, শুধু গ্যাস এক্সচেঞ্জ লেখা আছে। তাহলে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বিনিময় হয় কোথায় ভাইয়া? অ্যালভিওলাসে। ওকে, এবার অক্সিজেন পরিবহনকারী রক্তকণিকার নাম কি? আমরা জানি রক্তকণিকা তিন ধরনের, আরবিসি বা লোহিত রক্তকণিকা, ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসেল বা শ্বেত রক্তকণিকা, আরেকটা আছে, আরেকটা হচ্ছে প্লাটিলেট, প্লাটিলেট বা অণুচক্রিকা। এখন এগুলার মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করে কে জানো? অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করে এই লোহিত রক্তকণিকা বা আরবিসি। এখন বায়োলজিতে দেখো, এই এরিথ্রো কথাটার মানেই হচ্ছে লাল। এরিথ্রো কথাটার মানে কি বলতো ভাইয়া? লাল। আর লাল মানেই লোহিত, কাজেই এরিথ্রোসাইট কথাটার মানে হচ্ছে লোহিত রক্তকণিকা। মানে এরিথ্রোসাইটের আরেক নাম হচ্ছে আরবিসি, বুঝেছো? এই এরিথ্রোসাইটের আর এক নামই হচ্ছে আরবিসি। তাহলে অক্সিজেন পরিবহন করে কারা? অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করে লোহিত রক্তকণিকা বা আরবিসি। তো এই লোহিত বা লালকে বায়োলজিতে বলা হয় এরিথ্রো, কাজেই এরিথ্রোসাইট সমান সমান লোহিত রক্তকণিকা বা আরবিসি। অক্সিজেন পরিবহনের সহায়তাকারী রক্তকণিকার নাম কি? এরিথ্রোসাইট। ওকে মিষ্টি আপু, তুমি বুঝতে পারতেছো? হ্যাঁ, 13D
14 কত বলো তো? এবার আমরা যে অক্সিজেনটা উম, নাকের মাধ্যমে নিচ্ছি, শোনো ভাইয়া, নাকের মাধ্যমে যে অক্সিজেনটা নিচ্ছি, সেই অক্সিজেন আমাদের সারা শরীরে রক্তের মাধ্যমে চলে যায়, রাইট? এখন সারা শরীরে রক্তের মাধ্যমে দুই ভাবে যায়, একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে, আর একটা হচ্ছে রাসায়নিক যৌগ রূপে। তাহলে আমরা কি পাইলাম? যে অক্সিজেন মানবদেহে দুই ভাবে পরিবাহিত হয়, একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে, আর একটা হচ্ছে রাসায়নিক যৌগ রূপে। তো ভৌত দ্রবণ রূপে 2% পরিবাহিত হয়, তাহলে 100-র মধ্যে আর কয় পার্সেন্ট বাকি থাকে? 98%। 98% কার্বন ডাই অক্সাইড, সরি, এখানে অক্সিজেনের কথা বলা হয়েছে। 2% অক্সিজেন ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয় রক্তে, আর 98% অক্সিজেন রাসায়নিক যৌগ রূপে পরিবাহিত হয়। বুঝছো? তাহলে এখানে সঠিক অ্যান্সার কি? ভৌত দ্রবণ চাইছে, ভৌত দ্রবণ হচ্ছে 2%। এটা বইতে কিভাবে লেখা আছে আসো আমরা দেখি। দেখো, অক্সিজেন পরিবহন, আচ্ছা এটা এই বইতে লেখা নাই বুঝছো, কিন্তু এটা পরীক্ষা আসে যে ভৌত দ্রবণ রূপে আর রাসায়নিক যৌগ রূপে। ভৌত দ্রবণ রূপে 2% পরিবাহিত হয়, আর রাসায়নিক যৌগ রূপে 98% অক্সিজেন পরিবাহিত হয়। ঠিক আছে ভাইয়া, শোনো, এইচএসসি বা ইন্টারমিডিয়েট পড়ার সময় অনেকগুলা রাইটারের বই পড়তে হয়। তো আমার যে সকল স্টুডেন্ট আছে যারা আমার কাছে পড়াশোনা করে, তাদেরকে আমি 2-3টা রাইটারের বই পড়তে বলি না, তারা একটা রাইটারেরই বই পড়বে, এবং তাদের এক্সট্রা যে ইনফরমেশন গুলো দরকার, যেগুলো ওই রাইটারের বইয়ে নাই, অন্য রাইটারের বই আছে, যেমন এখানে 2% 98% লেখা নাই, অন্য রাইটারের বইয়ে ছিল, এটা গাজী আজমল স্যারের বই, বুঝছো? এখানে এই ইনফরমেশন গুলো লেখা নাই, অন্য স্যারের বইতে আছে, মাজেদা ম্যামের বইতে আছে, হ্যাঁ, আলিম স্যারের বইতে আছে। তো সমস্যা নাই, অন্য রাইটারে যা যা তোমার পড়া লাগবে সেগুলো আমি ক্লাসে বলে দিব, ঠিক আছে? তোমার কাজ হচ্ছে মাত্র একটা লেখকের বই ঠিক মতো পড়া। তুমি তো 3-4টা লেখকের বই পড়তে পারবা না বলো, তোমার তো আরো বায়োলজি পড়তে হবে, ফিজিক্স পড়তে হবে, কেমিস্ট্রি পড়তে হবে, অনেক কিছু পড়তে হবে। কাজেই তুমি একটা রাইটারের বই ভালো করে পড়ো, আর যা যা এক্সট্রা লাগবে আমি বলে দিব, সমস্যা নেই। তাহলে কত পার্সেন্ট অক্সিজেন ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়? 2%। লাবণ্য আহমেদ, উম্মে হাবিবা বৃষ্টি, প্রিন্স এনামুল, তৃষ্ণা দে, দেখো, নাজমিন, সাদিয়া ইসলাম মিষ্টি, সাদিয়া জান্নাত, জুবাইর হোসেন কাইয়ুম, দেখো। তাহলে এবার বলেছে যে মানুষের শ্বসনের শতকরা কত ভাগ অক্সিজেন রাসায়নিক যৌগ রূপে? রাসায়নিক যৌগ রূপে 98%, একটু আগেই দেখলাম, এই যে। ঠিক আছে, পরের কোয়েশ্চেন, শ্বসন প্রধানত কোথায় সংগঠিত হয়? শ্বসন প্রধানত কোথায় সংগঠিত হয় জানো? মাইটোকন্ড্রিয়ায় সংগঠিত হয়। শ্বসনের ফলে কি হয়? শ্বসনের ফলে শক্তি উৎপন্ন হয়। আমরা যদি উদ্ভিদের কথা চিন্তা করি, শ্বসনের ফলে এটিপি তৈরি হয়। তো সব থেকে বেশি শক্তি তৈরি হয় মাইটোকন্ড্রিয়ায়। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস। কি বলে ভাইয়া? পাওয়ার হাউস বলে। এটা একটা খ নাম্বার কোয়েশ্চেন, এবং আশা করি তোমরা এটা সুন্দর অ্যান্সার দিতে পারবা। শ্বসন কোথায় সংগঠিত হয়? মাইটোকন্ড্রিয়ায়। শ্বসনের ফলে শক্তি উৎপন্ন হয়, এবং মাইটোকন্ড্রিয়ায় যেহেতু সব থেকে বেশি শক্তি তৈরি হচ্ছে, এই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস, শক্তি কেন্দ্র। ওকে, এর পরের কোয়েশ্চেন, ব্রোঙ্কাসের সংক্রমণকে কি বলে? ব্রোঙ্কাসের সংক্রমণকে ব্রোঙ্কাইটিস বলে, নাম দেখে বোঝা যায়, নাম দেখে যায় চেনা। আচ্ছা, এখন একটা 2 মিনিটের বিজ্ঞাপন বিরতি নিব, একটু দেখো, হ্যাঁ, মনোযোগ দিয়ে। খেয়াল করো। আচ্ছা, এটা মেডিকেল লেখা না?
শোনো ভাইয়া, আমি তোমাদের কিভাবে পড়াচ্ছি সেটা তো তোমরা দেখলাম। তো এখন ব্যাপার হচ্ছে যে তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমার এমসিকিউতে অবশ্যই ভালো করতে হবে। বেশিরভাগ স্টুডেন্ট এই এমসিকিউতে গিয়ে মারা খায়, বুঝছো? মানে এমসিকিউতে ভালো মার্ক তুলতে পারে না। সিকিউ, ক্রিয়েটিভ কোয়েশ্চেন লিখলেই মার্ক পাওয়া যায়, কিন্তু এমসিকিউ তোমার অবশ্যই পড়াশোনা করা লাগবে, তাছাড়া তুমি ভালো মার্ক তুলতে পারবা না। এখন এই এমসিকিউ পড়ার নিয়ম হচ্ছে যে মেইন বই দেখে দেখে পড়তে হবে, যে কিভাবে বইয়ের কোন অংশে কি আছে, বুঝছো? মানে আমি তোমাদেরকে যেভাবে দাগায় দিচ্ছি এইভাবে যদি কেউ এমসিকিউ পড়ে তাহলে তার এমসিকিউতে আশা করি যে আর কোনো প্রবলেম থাকবে না। কাজেই আমি তোমাদের জন্য, যারা এইচএসসি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আসো, তোমাদের জন্য একটা কোর্স লঞ্চ করেছি, এমসিকিউ মাস্টার কোর্স বায়োলজি, এমসিকিউ মাস্টার কোর্স। হ্যাঁ, এখানে তোমাদের সম্পূর্ণ বায়োলজিটা কমপ্লিট করায় দিব। এইভাবে তোমাদের এক্সাম হবে, এমসিকিউ এক্সাম হবে। হ্যাঁ, এক্সামে যেগুলো, প্রতিটা এক্সামের আবার আমি সলভ ক্লাস নিব, যে কিভাবে ওই কোশ্চেনগুলোর অ্যান্সার বইয়ে লেখা আছে কিভাবে তুমি অ্যান্সার করবা, ঠিক আছে? তো আমার মনে হয় যদি এই কোর্সটাতে তোমরা ভর্তি হও তাহলে অনেক ভালো করবা। আমি আমার সর্বোচ্চটা দিব এবং তুমিও যদি তোমার সর্বোচ্চটা দাও, যদি আমার কথা ফলো করো, আশা করা যায় আমরা চমৎকার একটা রেজাল্ট করতে পারবো ইন্টারে। অলরেডি স্টুডেন্টরা এখানে ভর্তি হওয়া শুরু করছে, যাদের প্রয়োজন মনে হবে ইনবক্সে নক দিও, ঠিক আছে? আচ্ছা, বিজ্ঞাপন শেষ। এখন পরের কোয়েশ্চেন, বায়ুথলি থেকে অক্সিজেন কোন প্রক্রিয়ায় রক্তে প্রবেশ করে? বায়ুথলি থেকে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় রক্তে প্রবেশ করে। ব্যাপন কি জানো? ব্যাপন হচ্ছে বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গায় কোনো কিছুর ছড়িয়ে পড়াকে বলে ব্যাপন। তাহলে বায়ুথলি থেকে অক্সিজেন রক্তে যাবে কিভাবে? বায়ুথলিতে অক্সিজেনের ঘনত্ব বেশি, দেখো বায়ুথলিতে অক্সিজেনের ঘনত্ব বেশি, রক্তে ঘনত্ব কম, কাজেই এই বায়ুথলি থেকে অক্সিজেন রক্তে যায়, এটা একটা ব্যাপন প্রক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, এবার বলেছে ফুসফুসের প্রাচীরের কোষ থেকে কি নিঃসৃত হয়? ফুসফুসের প্রাচীরের কোষ থেকে, মানে ফুসফুসের যে দেওয়াল আছে সেই দেওয়াল থেকে কি নিঃসৃত হয়? সেরাস ফ্লুইড, সারফেক্টেন্ট, পেরিকার্ডিয়াল তরল নাকি ভিট্রিয়াস ফ্লুইড? এটা হুবহু বইতে লেখা আছে, আসো আমরা দেখি। ফুসফুসের প্রাচীর বা অ্যালভিওলাসের প্রাচীরে কিছু কোষ থাকে, এদেরকে বলে সেপ্টাল কোষ। এই কোষগুলো থেকে এক ধরনের তরল ক্ষরণ হয়, এটাকে বলে ডিটারজেন্ট বা সারফেক্টেন্ট। কি কি বলে ভাইয়া? সারফেক্টেন্ট বা ডিটারজেন্ট। এইটার কারণে অ্যালভিওলাস চুপসে যায় না, এইটার কারণে অ্যালভিওলাস চুপসে যায় না। কিসের কারণে যায় না? সারফেক্টেন্ট বা ডিটারজেন্টের কারণে। তাহলে এটা সঠিক অ্যান্সার কি? সারফেক্টেন্ট বা ডিটারজেন্ট। ওকে, পরের কোয়েশ্চেন দেখো, মানব ভ্রূণে কত সপ্তাহ বয়স থেকে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়? মানে যখন এই যে মায়ের পেটে একটা যে বাচ্চা থাকবে, ধরা যাক এটা একটা মা, আচ্ছা ছবি হচ্ছে না, তো মায়ের পেটে একটা বাচ্চা মানে ওই মানব ভ্রূণ কত সপ্তাহ বয়সে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়? 23 সপ্তাহ বয়স্ক ভ্রূণে সর্বপ্রথম সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়, ঠিক আছে? এই হচ্ছে অ্যান্সার। কিছু জিনিস তোমার মুখস্থ করতে হবে, কিছু জিনিস তোমার মুখস্থ করা লাগবে। সারফেক্টেন্ট নামটা তো মুখস্থ করতে হবে, বলো। কিছু জিনিস তোমার বুঝতে হবে, নাকের গঠন কেমন, ষড়যন্ত্র দেখতে কেমন সেটা তোমার বুঝতে হবে। শোনো ভাইয়া, তোমাকে কিছু জিনিস মুখস্থ করতে হবে, কিছু জিনিস বুঝতে হবে, তোমাকে কিছু এক্সাম দিতে হবে, তারপর তোমার কিছু রিভিশন দিতে হবে, এরপর তোমার পড়াশোনাটা পারফেক্ট হবে, বুঝতে পারছো? ঠিক আছে, আজকে অনেক পড়াশোনা হয়েছে। নেক্সট ক্লাস আগামীকাল, আগামীকাল আমরা পড়বো রক্ত, রাত 10টা 30, ঠিক আছে? আচ্ছা, সবাই ভালো থাকো। আর যারা এই যে আমাদের এমসিকিউ মাস্টার কোর্সে ভর্তি হতে চাও নক দিও, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আমি ক্লাসটা অফ করে দিচ্ছি।